দেখতে পাচ্ছ? দেখো তো পিডিএফটা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু ঝাপসা আসছে, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, 15 নাম্বার থেকে হবে। পনেরো নাম্বারটা দেখো, অ্যান্সারটা দেখে রাখি কোথায় রয়েছে। পনেরোটা দেখো, একটু দেখতে পাচ্ছ পনেরোটা? দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যাঁ, এটা করেছো? A capillary tube of radius r is immersed in জলে ডুবানো আর কি, water and water rise into the height h. The mass of the water in the capillary is 5 gram. Another capillary tube is radius 2r is the immersed, একইভাবে জলে ডুবানো হচ্ছে। The mass of the water that will be rise in the tube, বলো। এখানে কোন সূত্রটা লাগবে আগে বলো। মানে RH is equal to constant, হ্যাঁ, ভেরি গুড, ওই ফর্মুলাটা। জুরিনস যে ল, হ্যাঁ হ্যাঁ স্যার, জুরিনস ল। হ্যাঁ, জুরিনস যে ল সেটা এখানে লাগবে, কিন্তু জুরিনস লটা হচ্ছে তোমার রেডিয়াস আর হাইট। মানে ধরো এরকম করে একটা ক্যাপিলারি টিউব আছে, তার মধ্যে দিয়ে ধরো জলটা যতটা দূরে উঠছে, এরকম করে যদি ওড়ে, এই যে হাইটটা এখানে যেটা উঠছে আর এই যে রেডিয়াসটা, এই দুটোর গুণফল তোমার হচ্ছে কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এবার এই তরলটা আরেকটা নলের ক্ষেত্রে করলেও সে একই রকম হবে, বা তুমি যদি জল নলটা ভেঙে দাও, হাইটটা কমিয়ে দাও, তাহলে রেডিয়াসটা সেভাবে চেঞ্জ হবে। এগুলো পড়ানো হয়েছিল। এখন কিন্তু কোশ্চেনটা হচ্ছে জলের ব্যাসার্ধ, মানে যেটা হচ্ছে তার নয়, কিন্তু এখন কথা হচ্ছে কিন্তু জলের পরিমাণ, মানে ওজনটা বার করতে হবে, মাসটা বার করতে হবে, ভরটা করতে হবে। তাহলে ভরের সঙ্গে আমার যে ব্যাসার্ধের সম্পর্ক, সেইটা কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে। মানে ভর আর এখানে ব্যাসার্ধ কিভাবে রিলেট করছে, সেইটা কিন্তু আমাকে এখানে বার করতে হবে, নালে কিন্তু হবে না। তাহলে প্রথমে আমাকে দেখো দুটো ব্যাসার্ধ বলা আছে, দুটো ব্যাসার্ধ বলা আছে। এটা কি কেউ করেছো আগে? সেটা বলো, তারপর আমি দেখি। হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ বলো, কেমন করে অ্যান্সার এসছে? হ্যাঁ স্যার, 10 গ্রাম এসছে। 10 গ্রাম, আচ্ছা অ্যান্সারটা আমি দেখি কত আছে। ভেরি গুড, 10 গ্রাম এসছে, অ্যান্সার 10ই আছে। ঠিক আছে, বলো দেখি একটু, তুমি বলো দেখি কেমন করে করেছো। RH equal to constant, আর দেওয়া আছে R1 equal to R, H1 equal to H, R2 equal to 2R দেওয়া আছে। তাহলে RH is equal to যেহেতু কনস্ট্যান্ট, তাহলে R1 H1 equal to R2 H2। তাহলে ওইখান থেকে আমি সব মানগুলো বসিয়ে H2 সমান H/2 পেলাম। H2 আর সমান হবে এদিকে মাস, H, আর এদিকে নিচে 2R হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 2R H2 সমান হচ্ছে R R H1। হ্যাঁ, আমি একবারে লিখলাম, তাহলে এটা হ্যাঁ, কাটাকাটি আর হয়ে গেল। এইচ, আর এইচ, H1টা H, তাহলে H2 হ্যাঁ, সমান H/2 এলো। হ্যাঁ, H/2, এটা তো বলছি আমি, H1 থেকে H দিয়ে ডাইরেক্ট লিখে দিলাম, হ্যাঁ হ্যাঁ তাহলে H2 এলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তারপরে মাসটা ফার্স্ট ক্যাপিলারি দেওয়া আছে 5 গ্রাম। তাহলে আর দ্বিতীয়টার, হ্যাঁ
পাই আর স্কয়ার হ্যাঁ এইচ হচ্ছে ভলিউম, এটা সঙ্গে হ্যাঁ গুণ হ্যাঁ করতে হবে, তাই তো? হ্যাঁ রো ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি, তাহলে রো ইন্টু পাই আর স্কয়ার এইচ। এটা সমান 5। হ্যাঁ হ্যাঁ এটা সমান 5। আর তারপরে এবার তাহলে এম টু টা বের করতে বলেছে, তাহলে এম টু সমান স্যার রো পাই আর টু স্কয়ার এইচ টু। তাহলে এম টু সমান ওই ক্যালকুলেশন করে ওই 2 ইন্টু 5 সমান হচ্ছে 10 গ্রাম, মানে এম টু সমান রো পাই 2 আর স্কয়ার ইন্টু এইচ বাই 2। বুঝলেন, এখানে ওই মানটা বসিয়ে দিলে হয়ে যে যাবে। হ্যাঁ মান বসিয়ে দিলাম 5টা, 5 ইন্টু 2 সমান 2 ইন্টু 5 সমান হচ্ছে 10 গ্রাম। বেরিয়ে এটা ক্যালকুলেশন করার পর 10 বেরিয়ে যায়, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাহ, কে বললে একটু বলো তো, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। স্যার মৌসুমী দত্ত। মৌসুমী, বাবা, ভেরি গুড। চেষ্টা করলেই পারবে। হ্যাঁ, এর তুলনায় কিন্তু বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদেরকে দেবে না 9-10 লেভেলে, আমি বারবার বলছি। উচ্চ মাধ্যমিকের এই যে স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো হয় সেগুলোই দেবে, আমি কিন্তু সেগুলোকে বিভিন্ন চয়েস করে করে, এগুলো হয়তো কোনো একটা জয়েন্ট এন্ট্রান্স, আমি বিভিন্ন বই থেকে তো করি, এই কোশ্চেনটা হয়তো কোনো একটা জয়েন্ট এন্ট্রান্স বা মেডিকেলে বা কোনো রাজ্যে পড়েছে, এরকম বই থেকে আমি 4-5টা বই থেকেই তুলেছি, সুতরাং একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? যে জুরিন্স যে ল আছে, জুরিনের সূত্র, জুরিন্স বলতে দেখো বাংলায় জুরিনের সূত্র বলে লেখা আছে, ক্যাপিলারি রিয়াকশন যেখানে আছে, হ্যাঁ, মানে কৌশিক নলের ক্রিয়া যেখানে আছে, সেখানে দেখবে যে জল যতটা উচ্চতায় ওঠে আর যে ব্যাসার্ধটা সে করে, জলটা তো এরকম করে একবারে ফ্ল্যাট থাকে না, একটু কার্ভ আকারে থাকে, যে ব্যাসার্ধটা হয় আর যে উচ্চতা ওঠে তার গুণফলটা ধ্রুবক হয়। তাহলে এখানে দুটো কন্ডিশন বলা আছে, একটা প্রথমে বলা আছে তার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, দ্বিতীয় হচ্ছে তার ব্যাসার্ধ 2r হয়ে গেছে, তাহলে উচ্চতাটা অবশ্যই কমে যাবে, কারণ যদি কনস্ট্যান্ট হয়ে যায়, দুটো যদি গুণফল কনস্ট্যান্ট হয়, তাহলে এই সূত্র বসালে তো অবশ্যই তাকে কমতে হবে, তা কমে সেই ফর্মুলায় যদি আমি বসাই তাহলে h/2 হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে প্রথমের ক্ষেত্রে যদি 5 গ্রাম জল সে জলের মধ্যে ডোবে, ভরটা যদি 5 গ্রাম হয়, জলের ভরটা যদি 5 গ্রাম হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত? তাহলে জলের ভর আমি বার করব কি করে? জলের ভর হচ্ছে কি আয়তন গণিত ঘনত্ব, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ গণিত রো সমান 5 গ্রাম, এটা বলে দিয়েছে। তাহলে এই পাই তো কনস্ট্যান্ট, আর স্কয়ার তো প্রথমটার ক্ষেত্রে আর, এইচ তো প্রথমটার ক্ষেত্রে এইচ, রো ওটা রো, তাহলে এটা হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে এম টু সমান তাহলে একই হবে, পাই আর এর জায়গায় হবে আর টু স্কয়ার, আর টু মানে 2r, আর টু মানে হচ্ছে 2r, তাহলে পাই 2r স্কয়ার, এইচ টু মান তো এখনই বেরোলো h/2 গণিত রো। এবার সেখানে যদি সমস্ত মানগুলো তুমি বসিয়ে দাও, এই যে আগের ফর্মুলা থেকে যদি মানগুলো বসিয়ে দাও, তাহলে m2 মানটা আসবে 10g। আমি আর এরকম করে বসাচ্ছি না, এখানে পাই থাকবে, আর টুর জায়গায় 2r বসবে, তাহলে এটা 4r স্কয়ার হয়ে যাবে, এটা 4r স্কয়ার হয়ে যাবে, h2 জায়গায় h/2 বসবে, তাহলে 4 আর h দুটোর মধ্যে একটা কেটে যাবে আর ওটা থাকবে, তাহলে উপরে দেখবে 5টাই থাকবে, সঙ্গে যদি 4 ছিল 2 কেটে যাবে, 2 বেরিয়ে আসবে, তাহলে 2 গুণিত 5 হবে, তাহলে 5 দুগুণে 10 হবে উত্তর। তাহলে একদম ঠিক উত্তর করা আছে। সবুজ কালিটা মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি লাল কালিটা, এগুলো একদম উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের কোশ্চেন, বেশি কঠিন কিছু নাই। হ্যাঁ, আমি সেরকম বিশাল যে অনার্স লেভেলে, এগুলোই আবার 11-12 এর কোশ্চেন দেবো, এগুলোই পড়ে, এগুলোকে একটু ভালো করে একবার দেখে গেলেই তোমাদের ক্ষেত্রে আর অসুবিধা হবে না। ষোলোটা বলো, এস এটা করেছো মৌসুমী, করেছো এটা? হ্যাঁ স্যার করেছি। বলো, যে পারবে তোমরা আগে বলে দাও, তাহলে আমাকে আর করতে হবে, তো তোমাদের বলা শোনার পর আমি বলবো। এ স্মল, আচ্ছা তোমাদের এই ইংলিশে পড়তে কি সবকিছু অসুবিধা হচ্ছে না তো? আমি এর পরের গুলো না স্যার বাংলাতে আমার তো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, a small hole of a area of cross section 2 millimeter square is present near the bottom of a fully filled open tank, height h1 2 meter, taking g সমান এত, g এর যেটা mks পদ্ধতিতে মান, the rate of flow of the water through the open hole will be nearly equal to, এটা একদম একটা
ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে বসালেই হয়ে যাবে, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে যে এরিয়া ক্রস সেকশন গণিত হচ্ছে ভেলোসিটি, হ্যাঁ, এরিয়া ক্রস সেকশন, হ্যাঁ, সেটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। সেইটা ফর্মুলাটা আবার হয় ভি স্কয়ার সমান রুট ওভার 2gh, এটা একটা ফর্মুলায় বসালে হয়ে যাবে, কিছুই নাই। যে রেট অফ ফ্লো অফ ভলিউম কত বেরোচ্ছে সেটা হচ্ছে এরিয়া ইন্টু ভেলোসিটি, এরিয়া থাকলো আর এটা হচ্ছে ভেলোসিটিটা, তো ভি স্কয়ার সমান 2gh যে ফর্মুলা হয়, এখানে এরকম ধরনের একটা পাইপ আছে, এখানে একটা, এখানে একদম নিচে বললে হবে না, এরকম একটা ধরো পাইপ আছে এই একটু ওপরে, হ্যাঁ, এখানে এই গভীরতায় একটা এরকম ছিদ্র আছে, এরকম করে জলটা তরলটা পড়ছে, তো এখানকার কত আয়তনে তরল পড়ছে সেইটা, তাহলে এখানকার যে ফর্মুলা ভি স্কয়ার সমান ইনিশিয়াল ভেলোসিটি 0 2gh, তাহলে ভি সমান হচ্ছে রুট ওভার অফ 2gh, এটা হলো ভেলোসিটি। আর কত আয়তনে তরল বেরোচ্ছে সেটা হচ্ছে এখানকার যে এরিয়া ক্রস সেকশন হচ্ছে এ গুণিত ভেলোসিটি, তাহলে এই দুটো গুণ করলে হয়ে যাবে রুট ওভার 2gh। তাহলে এখানে এরিয়া ক্রস সেকশন বলা আছে, জি বলা আছে, এইচ বলা আছে, শুধুমাত্র মিলিমিটার যেগুলো আছে মিটার করে নেবে, তাহলেই হয়ে যাবে। এবার এমন তোমাদেরকে নিউমেরিক্যাল দেবে যে অ্যানসারটা কত এসেছে স্যার? ও হ্যাঁ হ্যাঁ, অ্যানসারটা দাঁড়াও দেখি, অ্যানসারটা কত দিয়ে আছে, কত অঙ্কটা 16 অঙ্ক, সি সি অ্যানসার সি, হ্যাঁ 12.6 ইনটু 10 তোমার -6, সতেরো। এগুলো সব সারফেস টেনশন ভিসকোসিটির অঙ্ক। আচ্ছা, এটা আমি বহুবার করিয়েছি, হ্যাঁ, তাও আমি একবার বলে দিই, এই যে তোমার এই মানে এটাই মানে অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি যে সারফেস টেনশন ভিসকোসিটি যদি অঙ্ক আসে, ভিসকোসিটিতে একটা কমন অঙ্ক যেগুলো হয় একদম ওই যে টার্মিনাল ভেলোসিটি দিয়ে দুটো এরকম করে জলবিন্দু পড়ছে, যোগ হয়ে গিয়ে আরেকটা হয়ে গেল, তাহলে তাদের টার্মিনাল ভেলোসিটি কত হবে, এটা খুব পরে স্টোকস ল থেকে যেটা আসে, আর জুরিন্সের সূত্র থেকে একটু একটু আসে। আমি যে বছর ফার্স্ট পরীক্ষা দিয়েছি পাস করছি সে বছর জুরিন্সের ল থেকে এসেছিল, জুরিন্সের ল থেকে আসে, যেটা একটু আগেই করলো মৌসুমী বললো। আর এইখান থেকে সারফেস টেনশনের কোশ্চেন যদি আসে তাহলে এই বেশিরভাগই সারফেস টেনশন বলে দেওয়া থাকে যে কত এনার্জি রিলিজ করে, মানে তরলের উপরে তো একটা পৃষ্ঠ টান থাকে, সেখান থেকে দুটো জলবিন্দু একটা জায়গায় হয়ে গেলে বা একটা জলবিন্দু এত সংখ্যক ভেঙে গেলে তাদের যে কত কৃতকার্য করতে হবে সেইটা বার করা, আর তোমার কত এনার্জি রিলিজ হবে, ওই কৃতকার্য থেকে এনার্জি রিলিজটা আসে, এই দুটো জিনিসই কিন্তু বারবার দেয়। এনার্জি রিলিজ হচ্ছে সারফেস টেন্সে ইনটু চেঞ্জ অফ এনার্জি, সেখান থেকে এটা জিনিসটা দেয়। এবার আয়তনটা কি করতে হয়, তো সেই বলেছি যে ছোট ছোট জলবিন্দু যদি হয়, ছোট ছোট জলবিন্দু হয় এন সংখ্যক যদি হয়, তাহলে এন গণিত ভি সমান, যদি বড় একটা জলবিন্দু হয় সমান ভি, তাহলে এন গণিত 4/3 পাই আর কিউ, জলবিন্দু মানে তো হচ্ছে গোলক, সমান হচ্ছে বড় যদি জলবিন্দু হয় 4/3 পাই আর কিউ। তো এইখান থেকে বড় যে সঙ্গে ছোটটার সম্পর্ক পাওয়া যায়। এরপরে কি করতে হয়, যে সারফেস যে ক্ষেত্রফল, সারফেসের মানে ক্ষেত্রফলটা আমাকে বার করতে হয় 4 পাই আর স্কয়ার, বড়টা থেকে 4 ছোটগুলো বাদ দিতে হয়, এন গণিত 4 পাই আর স্কয়ার, এইটুকু বাদ দিতে হয়, তাহলে এইটা হলো। এর সঙ্গে যদি আমি সারফেস টেনশনটা যোগ করে দিই তাহলে কৃতকার্য বা এনার্জি রিলিজ সেইটা আমরা পেয়ে যাই। সেই অঙ্কই এখানে, একই অঙ্ক এখানে করা আছে, ঠিক আছে, ওই একই প্রবলেম এখানে একদম, এটা বারবার করিয়েছি আমি, এবং কি এটাকে তোমার পুরো সূত্রের মতন করিয়ে দিয়েছি, পুরো একদম সূত্র মতন করে করা আছে, তোমাদের নোটটাকে বার করলেই এই একবারে পুরো সূত্র মতন এটা করা আছে, শুধুমাত্র হয়তো সংখ্যাগুলো এদিক ওদিক করা আছে, আর টি ভাষাগুলো একটু আলাদা করা আছে, এগুলো দেখলেই তোমরা পেয়ে যাবে। এই নিয়ে সময় নষ্ট করা কিছু নাই, আমি বিষয়টা বলে দিলাম, একবার শুধু নোটটা বার করবে, একবার চোখটা বোলাবে সারফেস টেনশনে যেখানে এনার্জি রিলিজ করা আছে সেই জিনিসটা বার করবে, দেখবে এইটাই করা আছে, হয়তো একটু আধটু এই নিউমেরিক্যালের যে সংখ্যাগুলো সেগুলো আছে।
a liquid does not wet the solid surface if the angle of contact is, এটা একদম লেখাই আছে, তোমাদের নোটে করে দিয়েছি। হ্যাঁ, 18টা অ্যান্সার হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি হলে হয় এটা। এবার চলে আসছে 19-এর থার্মাল কন্ডাক্টিভিটি, নাকি থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে অঙ্ক। এরকম করে দুটো স্ল্যাব আছে যার থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K1 K2। কম্পোজিট রড মানে তার তুল্যাঙ্ক এরা বারবার রোদের ক্ষেত্রে যেমন করে বার করা, সেখানে এখানেও সেটা বার করতে হবে। এটা করেছো? কত হবে বলো? সেই অ্যানসারটা ফর্মুলার মতো, এটা তো একদম ফর্মুলার মতো, এটা তো অঙ্ক নয়, এটা তো একদম স্যার K1 + K2/2 আসবে। K1 + K2/2 two rod A and B are different material are welded together, মানে একসঙ্গে যোগ আছে আর কি, as shown in the figure their thermal conductivity K1 and K2, the thermal conductivity of the composite rod will be, মানে এগুলো হচ্ছে সেই সমবায় পড়েছিলাম তোমাদের রোদের ক্যাপাসিটেন্সের, তারপরে এই যে সমবায়গুলো পড়েছিলাম সেই সমবায়ের মতন একই রকম, ঠিক আছে, সেই সমবায়ের মতন একই রকম, এটা এক ধরনের পুরো ফর্মুলা। তুমি বইটা খুলবে, এগুলো থিওরি, এগুলো কোনো নিউমেরিক্যাল প্রবলেম বলাই যায় না, এগুলোকে একদম ফর্মুলার মতো এগুলো এ করে। 20টাও থার্মাল কন্ডাক্টিভিটি ইউনিট যেগুলো, হ্যালো বাবা খাইনি গেল ওই ধারে ঘর, হ্যালো না বললে তো যাবো, দেখিনি যেতে লাগবে কেন মাঝে গেছিল। কারো সাউন্ডটা অন হয়ে আছে, একটু অফ করে দাও। এগুলো তোমার থিওরির কোশ্চেন, আমি থিওরির কোশ্চেনে এগুলো তোমরা নিজেরা পড়লেই পেয়ে যাবে, যেগুলো ব্যাখ্যামূলক সেগুলো আমি বলে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ থার্মোডাইনামিক্যাল ফাংশন, কোনটা থার্মোডাইনামিক্যাল ফাংশন নয় বলো? একুশেরটা বলো, কে কি করেছে বলো? এটা করেছো? 21টা করেছো? এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে, এই 21 এবং 22 দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরকম ধরনের কোশ্চেনই কিন্তু আসবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি আমি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো কে কি বলছো বলো। হ্যালো এটা বলো, মৌসুমী, শান্তনু, সঞ্জয়, পুরবী আছো, তোমরা 4-5 জন আছো, বলো এটা বলো। অপশন বলো। অপশন বি হবে এটা? হ্যাঁ ভেরি গুড, অপশন বি হবে। মানে থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল যেগুলো আছে যার উপরে একটা থার্মোডাইনামিক সিস্টেম নির্ভর করে, ঠিক আছে, মানে যেগুলো আমরা বলি ভলিউম, তারপর টেম্পারেচার, প্রেসার, এগুলো আমরা নর্মালি মাধ্যমিক পর্যন্ত জানি, তারপরে যখন উচ্চ ক্লাসে পড়ি তখন আমরা আরো এই যে গিভস, ফ্রি এনার্জি, এনথালপি, হ্যাঁ, ইন্টারনাল এনার্জি, এই কথাগুলো উচ্চ মাধ্যমিক বা আরো গ্র্যাজুয়েশনে পড়ার সময় কথাগুলো শুনেছি, এগুলো সবই থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, যার উপরে একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম নির্ভর করে, মানে সেটা কোনো না কোনো কিছুর একটা ফাংশন, ঠিক আছে। ইন্টারনাল এনার্জি যেমন ধরো টেম্পারেচারের ফাংশন,
কিন্তু একমাত্র ওয়ার্ক ডান যেটা কিন্তু কোনো রকমের থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল নয়। হ্যাঁ, এটা একটা আমাদের একটা গ্যাসের যখন কৃতকার্য করা হয় তখন কৃতকার্য কতটা কি হচ্ছে না হচ্ছে সেটা নির্ভর করে, কিন্তু সেটা কোনো থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল এর মধ্যে পড়ে না, প্রেসার ভলিউম। হ্যাঁ, মানে থার্মোডাইনামিক্যাল ফাংশন নয়। তাহলে অ্যান্সার বি, যে বলেছো ঠিকই বলেছো, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। 22 হচ্ছে the internal energy change in a system that has absorbed 2 kilocalorie, 2 kilocalorie, k লেখা আছে দেখো, 2k calorie, 2 kilocalorie of heat and done 500 joule of work is। এইগুলো ওই কোশ্চেন গুলো আমার চোখে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একদম তোমার থার্মোডাইনামিক্স এর যে ফার্স্ট ল, সেই ফার্স্ট ল থেকে এই কোশ্চেনটা করা আছে। হ্যাঁ, এবং এই থার্মোডাইনামিক্স থেকে তোমাদের কিন্তু 100% কোশ্চেন কিন্তু অ্যান্সার করতেই হবে। কিছু কিছু জায়গার কোশ্চেন তোমাদেরকে একদম 100% পারতেই হবে, যেমন হিট থার্মোডাইনামিক্স, সাউন্ড মেকানিক্স, হ্যাঁ, মডার্ন ফিজিক্স। হয়তো তোমাদের কিছু কিছু কোশ্চেন তোমাদের আটকে যেতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে হয়তো এদিক ওদিক কিছু কোশ্চেন হইতে পারে, বা মডার্ন ফিজিক্সেরও একটু এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু 100% কোশ্চেনের অ্যান্সার কিন্তু এগুলো দিতে হবে। তার কারণ হচ্ছে এখানে কোশ্চেন গুলো কিন্তু সবই হবে স্ট্রেট ফরওয়ার্ড টাইপের, মানে এত ঘোরানো পেঁচানো কোশ্চেন কিন্তু কিছু হবে না, কিন্তু অন্য জায়গাতে হবে। মেকানিক্সে তোমরা একদম ভেক্টর টেক্টরে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন পাবে, প্রবলেম পাবে, গ্র্যাভিটেশন ইলাস্টিসিটি সবই, কিছু থিওরি কিছু তোমার প্রবলেম পাবে। এইগুলো সেগুলোর জন্য হিট থার্মোডাইনামিক্স এগুলো সব স্কোরিং এর জায়গা, এগুলোতে 100% পেতে হবে। সাউন্ড ওয়েভ এগুলোতে 100% পেতে হবে। লাইটে একটু তোমাদের হয়তো একটু ডিফিকাল্ট কোনো একটু কোশ্চেন দিলে হয়তো একটু প্রবলেম হতেও পারে, নাও হতে পারে। বা তোমাদের যেখানে সবথেকে বেশি প্রবলেম হবে কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রোস্ট্যাটিক্স, এই জায়গাগুলোতে হবে। কিন্তু এই জায়গাগুলোকে তোমাদের স্পোর্টটাকে কিন্তু একদম এখানে কোশ্চেন ভুল করা যাবে না। আমি কোনোটাতেই ভুল করবো না, এখন টার্গেট রাখতে হবে যে 90% উপর যেন আমি ঠিক করে আসি, যেন কম্পিটিশন যেদিনই পরীক্ষা হোক, তোমরা বারবার জিজ্ঞেস করে কয় পরীক্ষা, কিন্তু সেটা যেদিনই হোক পরীক্ষা কিন্তু কোশ্চেন এই লেভেলেরই হবে, কিন্তু নাম্বার দেখবে কাট অফ অনেক হাই হয়ে। তাহলে এটা কি বলছে, ইন্টারনাল এনার্জি বলা আছে, হিট অ্যাবজর্ব বলা আছে, ওয়ার্ক ডাউন বলা আছে। তার মানে এটা থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। একটা সিস্টেমকে যখন তোমার হিট দেওয়া হয়, আমি কিউ লিখছি, কিউ পরিমাণ হিট দেওয়া হয়, তখন সেই হিটটা দুটো অংশে ভাগ হয়। একটা কিছুটা তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে, কিছুটা ওয়ার্ক ডান হয়। একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম মানে এটা কোনো গ্যাসীয় সিস্টেম বা অন্য কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মতো সিস্টেম, থার্মোডাইনামিক্যাল যে সিস্টেমগুলো বলি, সেই সিস্টেমে যদি হিট দেওয়া হয় তাহলে হিটটাকে দুভাবে কাজে লাগে। একটা হচ্ছে কিছুটা তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে, দ্বিতীয়টা হচ্ছে তার ওয়ার্ক ডান। এবার এটা হিট দিলেই ওয়ার্ক ডান হবে, আবার ওয়ার্ক ডান হলে এটা হবে। তাহলে এখানে একটা বলে যে একটা সিস্টেম আছে, যে কোনো একটা সিস্টেম আছে, তার বার করতে হবে কি, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বার করতে হবে, এটা বার করতে হবে। সে হিট কত অ্যাবজর্ব করছে, 2 কিলো ক্যালোরি, এখানে ক্যালোরি আছে আর এখানে ওয়ার্ক ডান আছে জুল। তাহলে এখানে 4.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিলো ক্যালোরিকে আমি ক্যালোরি করে নেবো, কিলো থেকে ক্যালোরি করে নেবো, এর সঙ্গে আমি গুণ করব কত, 4.2, তাহলে জুল হয়ে গেল। আমার এখানে ক্যালোরি ছিল, সেই ক্যালোরি থেকে আমি জুল করলাম। এবার ইন্টারনাল এনার্জিটা আমি জানি না, ইউজ ধরলাম, আর ওয়ার্ক ডান কত আছে, 500। তাহলে এখান থেকে ইউটা আবার আরামসে বেরিয়ে যাবে। আমি যদি গুণ করি এইদিকে, তাহলে তোমার এই দিকটা গুণ করো, এদিকে কত হবে, একটা শূন্য বাদ চলে যাবে, তাহলে 42 দুগুণ হচ্ছে 84, আর এখানে দুটো শূন্য থাকবে, -500। তাহলে হচ্ছে কত, 7900 জুল। তাহলে অপশন কোনটা, এটা। তাহলে সুন্দর, দেখো কিচ্ছু নাই, এই ধরনের প্রবলেম গুলোই কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেবে। আচ্ছা, এটা কেউ পেরেছিলে, এটা কেউ করোনি চেষ্টা? হ্যাঁ স্যার, হয়েছিল এটা। হয়েছে, তো বলো তাহলে, আমাকে আর এটা সময় নষ্ট করে এটা বলতে হয় না, তোমরা বলে দিলি তো। আমি এত কষ্ট বলছি, আবার আরো অন্য প্রচুর প্রবলেম আছে। increase in temperature of gas fill in the container would lead to, আমি এটা অ্যান্সার গুলো বলে দিচ্ছি, এগুলো সবই হচ্ছে 23-24 সবই হচ্ছে তোমার
থিওরি কোশ্চেন 23 এর অ্যান্সার হচ্ছে ডি, ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। যদি টেম্পারেচার বাড়ে তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে। তাই এবারে তার মানে ওই একই জায়গা থেকে এটা কাইনেটিক থিওরি থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কাইনেটিক থিওরি থেকে নেওয়া আছে, যেখানে ল অফ ইকুইপার্টিশন এনার্জি সব আমি করা আছে। তারপর আগের দিনও করেছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম, এগুলো যে বোল্টজম্যান কনস্ট্যান্ট যে জায়গাগুলো বলা আছে সেখানে। দ্বিতীয়ত যে এভারেজ থার্মাল এনার্জি হবে মোনো অ্যাটমিক গ্যাস ইজ, মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কত হবে, হ্যাঁ 3/2 কেটি, জানি তো হাফ কেটি করে। ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়, তাহলে এক একটা যে ল অফ ইকুইপার্টিশন এনার্জি কি বল, যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি হচ্ছে হাফ কেটি, এখানে কে বি বলা আছে, তাহলে হাফ কে বিটি আর কি। তাহলে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম হয় মোনো অ্যাটমিক গ্যাস যেটা, ঠিক আছে। তাহলে মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 3, 3 ইনটু হাফ কেটি। এবার বলে দিই আমি লটা। অপশন এ, হ্যাঁ অপশন এ, ভেরি গুড। পার ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য যে এভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কেটি, এখানে কে বি বলা আছে, আরো ভালো করে বলা আছে কে বিটি। এটা যে প্রত্যেক ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে যদি ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হয় তাহলে এফ গুলিতে এইটা। এবার মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, মানে একটা মলিকুল ফ্রি মলিকুল 3 দিকে যেতে পারে, এক্স ওয়াই জেড, তাহলে 3, তাহলে 3/2 কেটি হবে, কে বি আছে এখানে। এগুলো একদম থিওরির জিনিস, একবার করে চোখ বুলালেই তোমাদের, একবার করে পরীক্ষার আগে 10-15 দিন আগে একবার করে চোখ বুলালে এগুলো হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে পরে সার্টেন গ্যাস দ্য রেশিও অফ স্পেসিফিক হিট গিভেন গামা সমান এত ফর দিস গ্যাস সিপি সিভি, এগুলো বর্তমানে গামার সঙ্গে সিপি সিভি যে রিলেশন যেগুলো আছে সেগুলো দিয়ে এটা বার করতে হবে। বলো কে করেছে? কে করেছে না করেনি এটা? আগে সেটা শুনি তারপরে করছি। বলো এটা একবার, তো না বললে আমাকে করে দিতে হবে তখন আবার। স্যার এটা একটু করে দিলে ভালো হয়, হিন্টসটা একটু দিয়ে দিন। এটা করে দিলে ভালো হয়, তাই তো? তাই তো, ঝেড়ে হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কিছুই নাই, তোমরা চেষ্টা করলেই পারতে। পরে সার্টেন গ্যাস দ্য রেশিও অফ স্পেসিফিক হিট ইজ গামা, রেশিও অফ স্পেসিফিক হিটকেই তো গামা বলে, 1.5 ফর দিস গ্যাস। এবারে কোন যে রিলেশনটা হোল্ড করছে, মানে কোন সম্পর্কটা নিচে ঠিক, তাহলে গামা সমান আমরা জানি সিপি বাই সিভি, এটা সমান হচ্ছে 1.5। এটা ভালো করে লিখি 3/2, কেন এখানে ফর্মুলাগুলো এরকম করা আছে। আর একটা আমরা সম্পর্ক জানি সিপি মাইনাস সিবি সমান হচ্ছে আর বাই জে। যেটা কেন, এটা ক্যালোরি এককে আছে, জুল থেকে ক্যালোরি থেকে জুলে গিয়েছে বলে জে দিয়েছে, না হলে এটাকে 1 ধরলে সিপি মাইনাস সিবি সমান আমরা আরই লিখি। তাহলে এই দুটো যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমার সিপি বা সিভি কত, যে কোনো একটা আমি বার করলে যদি আর একটা আমি পেয়ে যাব, মানে দুটো অপনয়ন করে বা যা করে হোক সিপি আর সিভির মান কত সেটা আমাকে দেখতে হবে। তাহলে সিপিটা আমি বার করব, সিভি সমান হচ্ছে কত, আমি এখানে সিভি সমান দেখি, সিভি সমান হচ্ছে 2 সিপি বাই 3। এবার আমি সিপি মাইনাস সিভি মানটা বসিয়ে দিলাম, 2 সিপি, তুমি সিভিও করতে পারো, বাই 3 সমান হচ্ছে আর বাই জি। তাহলে এটা করলে দেখো 3 সিপি মাইনাস সিপি, তাহলে সিপি বাই 3 সমান হচ্ছে আর বাই জি। সিপি সমান হচ্ছে 3 আর বাই জি। সিপির মান হচ্ছে 3 আর বাই জি, তাহলে দেখো এর মধ্যে কোনটা আছে, দেখো সিপির মান 3 আর বাই জি, মানে বি এরটা। বোঝা গেছে? কিছু নাই, যে দুটো ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে অপনয়ন করে পারবো। এইগুলোই তোমাদের কিন্তু পড়বে, আমি বারবার বলছি, তোমরা বারবার এই পড়াটা করে এইটুকু, যেদিনই পরীক্ষা হোক, একটা তো টেনশন মনে কবে পরীক্ষা হবে হবে, কিন্তু আমি বলছি যেদিনই পরীক্ষা হোক
সেদিন কিন্তু এই লেভেলেরই কোশ্চেন হবে। এখন ধৈর্যটা রাখাটাই হয়ে গেছে মুশকিল, এখন সকলের এই ধৈর্যটা রাখাই হয়ে গেছে মুশকিল, বয়স বেড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো তো আছেই। যেদিনই পরীক্ষা হোক আমি যে বই থেকে এগুলো তুলি সেগুলো কোনো এন্ট্রান্সের বই বা স্কুল সার্ভিসের বই বা অন্য রাজ্যের বই, এবং কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। থার্মোডাইনামিক্স হয়ে গেল, এবার একটা সাউন্ডে যাচ্ছে। স্যার মাইক্রোফোনটা কার অন রয়েছে স্যার? হ্যাঁ, কার সাউন্ডটা একটু অফ করে দাও তো। 26-এরটা দেখো, করেছো 26-এটা কি করেছো? এই ট্রান্সভার্স ওয়েভ ডিভিশনে ট্রান্সভার্স ওয়েভ কথা বলা আছে। For what value of lambda the maximum particle velocity will be equal to the twist of the wave velocity. Wave velocity আর particle velocity খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি উইল বি ইকুয়াল টু দ্য ওয়েভ ভেলোসিটি। একদম খুবই সুন্দর জায়গা একটা। আগে তোমরা বলো, তারপর আমি বলবো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই স্যার ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটিটা ওমেগা ইনটু এ হবে না স্যার? না, ওমেগা এটা সিম্পল হারমোনিক মোশন, এটা ওয়েভের ক্ষেত্রে তুমি তো নয়, এটা তো তুমি বলছো সিম্পল হারমোনিক মোশন বলেছো। হ্যাঁ স্যার, তুমি যেটা যাচ্ছিলে ফর্মুলা সেটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা বলার চেষ্টা করেছো, শুনে ভালো লাগলো। যাই হোক, এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ঠিক আছে। এই পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটির মধ্যে কিন্তু সকলের কিন্তু গুলিয়ে যায়, পার্টিকেল ভেলোসিটি কোনটা আর ওয়েভ ভেলোসিটি কোনটা। এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কার এক্সপ্রেশন? এই এক্সপ্রেশনটা কি? এর মধ্যে যে টার্ম গুলো আছে, জিনিসটা অ্যাকচুয়ালি কি? একটা তো ম্যাথমেটিক্যাল, একটা দেখে মনে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সমীকরণ, ইকুয়েশন। সেই ইকুয়েশনে এই জিনিসগুলো কি? জিনিসগুলো হচ্ছে যখন একটা ওয়েভ আগাবে, এরকম করে যখন ওটা ওয়েভ যখন যাবে, তখন এই মাধ্যমে যে কণাগুলো থাকে সে ভাইব্রেশন করে, তার ভাইব্রেশন হচ্ছে, সেই ভাইব্রেশন মানে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই ওয়াইটা হচ্ছে তার সেই ডিসপ্লেসমেন্টের, এই ওয়াইটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর এক্সটা হচ্ছে যেই দিকে সে যাচ্ছে, যদি তার ডিসপ্লেসমেন্টটাকে আমি এই দিকে ধরি তাহলে এটা ওয়াই, আর যেদিকে যাচ্ছে তাহলে এদিকটা এক্স, সেই জন্য এটা এক্স, ঠিক আছে। তাহলে ওয়াইটা কার, এটা কার ডিসপ্লেসমেন্ট? এই পার্টিকেল যে ভাইব্রেশন হচ্ছে, যার ফলে ভাইব্রেশনের ফলে এনার্জিটা এরকম ওয়েভের আকারে যাচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি, কার ডিসপ্লেসমেন্ট? পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি কার বার করব? পার্টিকেলের বার করব। তাহলে একে যদি আমি ডিওয়াই ডিটি করি, তাহলে সেটা আমি পেয়ে যাব পার্টিকেলের ভেলোসিটি। তাহলে এই ভিটা কি? এই ভিটা হচ্ছে ওয়েভের ভেলোসিটি, যে ওয়েভটা আগাচ্ছে। এখানে দেখো দু রকম জিনিস আছে, একটা পার্টিকেল সে করছে, তাহলে তার একটা ভেলোসিটি আছে, আর ওয়েভটা আগিয়ে যাচ্ছে, তার একটা ভেলোসিটি আছে। এই ভিটা হচ্ছে কিন্তু তার ভেলোসিটি, এই যে আগাচ্ছে যে তার ভেলোসিটি। আর এই ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার আমি একে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমি সেই পার্টিকুলার ভেলোসিটিটা পাবো। এবার আমার কন্ডিশন দেখবো ম্যাক্সিমাম মিনিমাম সেটা কি। আর এই ওয়াই জিরোটা কি? ওয়াই জিরো এটা জেনারেলি এটাও একটা ডিসপ্লেসমেন্টেরই ইকুয়েশন। সাইনের বাইরে যে টার্মটা থাকবে, এই সাইনের বাইরে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এবং সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে। ম্যাক্সিমাম যে যত যাবে সেটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দরকার না, আমার ম্যাক্সিমাম ভেলোসিটি দরকার। তাহলে আমার প্রথমে ভেলোসিটি বার করতে হবে, তারপরে কন্ডিশন আমাকে দেখতে হবে সেখানে কি লেগে আছে, কি করলে আমি ম্যাক্সিমামটা পাবো, সেই জিনিসগুলো আমাকে দেখে আমাকে করতে হবে। তাহলে ওয়াই পেয়েছি, তাহলে আমার কাজ হচ্ছে কি ডিওয়াই ডিটি করবো। তাহলে আমি ডিওয়াই ডিটি করি, ডিওয়াই ডিটি করলে ওয়াই জিরো তো থাকবেই, সাইন হয়ে যাবে কস, আর ভেতর থেকে কে বেরিয়ে আসবে? 2 পাই ল্যামডা তো বেরিয়ে আসবে, আর টি এর সঙ্গে ভিটা লেগে আছে, ভিটা বেরিয়ে আসবে, দিয়ে সাইনের জায়গায় এটা কস হয়ে যাবে,
কসের পরে এই গোটা টার্মটা থাকবে, আমি এটা লিখছি না, এই গোটা টার্মটা মাঝের মধ্যে থেকে যাবে, এটা থাকবে। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে কি করতে হবে, এইটাকে 1 হতে হবে, কসের মানটাকে 1 হতে হবে, এই কসের মান ম্যাক্সিমাম মান 1, তাহলে এইটা যখন 1 হয়ে যাবে তখন এটা ম্যাক্সিমাম। তাহলে এই ম্যাক্সিমামটা ভেলোসিটি ম্যাক্স কত হচ্ছে, এটাকে আমি 1 ধরে নিলাম, কন্ডিশন বসিয়ে দিলাম, এটার মান কখন ম্যাক্সিমাম, যখন এই কসের গোটা মানটা 1 হবে, আমি ধরে নিলাম ম্যাক্সিমাম, তখন এটা 1, তাহলে এই টার্মটা বাদ চলে গেল, তাহলে কি থেকে গেল 2 পাই y0 v বাই ল্যাম্ডা, 2 পাই v y0 বাই ল্যাম্ডা। এইটা সমান কি বলেছে, এইটা হলে যে কি বলেছে যে ইকুয়াল টু দ্য টুয়াইস অফ দ্য ওয়েভ ভেলোসিটি, যে ওয়েভ ভেলোসিটি আছে ওয়েভ ভেলোসিটি কত v, তার দ্বিগুণ, এটা হয়ে গেল। তাহলে এই কন্ডিশন আমি পেয়ে গেলাম, তাহলে এই কন্ডিশন যখনই আমি পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমাকে ল্যামডাটা কত দেখতে পারো, ল্যামডা মানটা পাবো, তাহলে ভি ভি কেটে গেল, তাহলে এখান থেকে তুমি 2 2 কেটে গেল, তাহলে কত থাকছে ল্যামডা কোনাকুনি গুণ হয়ে গেল, ল্যামডা সমান হচ্ছে ওয়াই, আর থাকছে কত y0 পাই y0, পাই y0 কোথায় আছে, এই যে পাই y0, তাহলে ডি এর অ্যান্সার। আমি বারবার বলছি পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটি নিয়ে খুব ভুল হয়, যারা অনার্স করেছে এ করেছে বা খুব অনেক ছাত্র জানেন না, ছাত্র পড়ে, তাদের কাছে এগুলো জল ভাত, তারা কোনো ব্যাপার নাই, তারা পরীক্ষা দিলেই তারা হয়ে যাবে। কিন্তু যারা ডিটাচে আছো আমি তাদেরকে নিয়ে বেশি চিন্তা করি সবসময়, যারা ফিজিক্স অনার্স এমএসসি করেছো, ছাত্র পড়াচ্ছ জয়েন্টের বা উচ্চ মাধ্যমিকের, তাদের ক্ষেত্রে এগুলো একদমই কিছু না, তাদেরকে পড়ানো মানে তারা আমার থেকেও ভালো জানে এই মুহূর্তে। কিন্তু যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা অনেক বছর ধরে পড়াশোনার সঙ্গে একটু ডিটাচে আছো, বয়স হয়ে যাচ্ছে বা অন্যান্য লাইনে আছো, চাকরি বাকরি করো, অনেকেই বাইরে, আমার অনেক ছাত্র আছে বাইরে থাকে, ঝাড়খণ্ডে থাকে, এতে থাকে, তারা বিভিন্ন চাকরি করে, তাদের জন্য কিন্তু এইগুলোকে আমি বারবার বুঝাই, এইগুলোর জন্য এই প্রবলেম গুলো কিন্তু এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট আমার চোখে এই মুহূর্তে, ঠিক আছে। পার্টিকেল ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি রিলেশন কি, স্যার ওয়াইটাকে স্যার কি বললেন স্যার আরেকবার, স্যার শুনতে পাইনি তো, ওয়াই আর ওয়াইটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়াইটা, এই ওয়াইটাকে ডেরিভেটিভ করলেই পার্টিকেলের ভেলোসিটি পেয়ে যাবে। আমরা যে যখন স্থিতিগতি পড়েছিলাম তখন আমরা স্থিতিগতি দূরত্বকে আমরা এক্স ধরেছিলাম, দূরত্ব এক্স বা ওয়াই যাই ধরো, তাকে আমরা ডেরিভেটিভ করেছিলাম, ফার্স্ট ডেরিভেটিভ করেছিলাম সেটাকে বলেছিলাম ভেলোসিটি, সেকেন্ড ডেরিভেটিভ করেছিলাম সেটা হয়েছিল অ্যাক্সিলারেশন। ঠিক একই রকম ভাবে যেহেতু এটা ওয়াই বরাবর ট্রান্সভার্স ওয়েভ এদিকে যাচ্ছে, তাহলে ওয়াই বরাবর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কার ডিসপ্লেসমেন্ট হচ্ছে পার্টিকেলের, তার যেটা ওয়াই, তার এটা এক্সপ্রেশন, তার যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে তোমার যদি বলে এই কোশ্চেনটাই বলে এই পার্টিকেলটার 5 সেকেন্ড সময়ে কত স্মরণ হবে, তাহলে এখানে তুমি টি এর জায়গায় 5 বসালে যে এক্সপ্রেশনটা আসবে যেমন ধরনের দেখতে হোক না কেন, সেইটা হচ্ছে ওই পার্টিকেলের 5 সেকেন্ডে তার দূরত্বের সমীকরণ। তাহলে আমাকে দূরত্বের সমীকরণ থেকে ভেলোসিটি বার করলে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করতে গিয়ে দেখলাম সাইন কস একটা টার্ম আছে, সাইন কস সবারই ম্যাক্সিমাম মান হচ্ছে 1, সুতরাং আমি সেটাকে যদি 1 বসিয়ে দিই তাহলে আমি ম্যাক্সিমাম মানটা পেয়ে যাবো, তাহলে ওই জায়গাটাকে 1 বসালাম, মানে ওইটা বাদ চলে গেল, তাহলে সেইটার সঙ্গে বাদ বাকি বললেন স্যার এক্সটা, বলো এক্সটা বলেছিলেন একটা, হ্যাঁ এক্সটা হচ্ছে যে যে দিক বরাবর ওয়েভটা আগাচ্ছে সেই দিকটা, ঠিক আছে। এবার এটা হচ্ছে পথ রেফারেন্স, ঠিক আছে, এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টটা আছে, তাহলে এইটার মধ্যে যে দূরত্ব সেইটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে এক্স আর এই দিকটা হচ্ছে ওয়াই, এইটার সঙ্গে পরস্পরের সঙ্গে একবারে 90 ডিগ্রি আনছে, এটা ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। তির্যক তরঙ্গ, পার্টিকেল যেদিকে ভাইব্রেশন হচ্ছে ওয়েভ তার সঙ্গে 90 ডিগ্রি কোণে আগাচ্ছে, পার্টিকেলটা ওয়াই অক্ষ বরাবর ভাইব্রেশন হচ্ছে আর ওয়েভটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সেই জন্য একটা এক্স অক্ষের ফ্যাক্টর আছে। কেন ফ্যাক্টর আছে তো জানো, থিটা থাকে, থিটা সমান 2 পাই বাই ল্যামডা এক্স করতে হয়, ফেজ ডিফারেন্স সমান পথ ডিফারেন্স, এর উপরে করা হয়, ঠিক আছে। একবার খুলে নেবে, এক্সটাই কি তাহলে স্যার ল্যামডা, এক্সটাই তো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে, এক্সটাই তো তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, ল্যামডা না না তরঙ্গ দৈর্ঘ্য, এই তো তরঙ্গ দৈর্ঘ্য, এক্সটা হচ্ছে দিক বরাবর যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আমি দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব বলিনি, তুমি যেটা বলতে হ্যাঁ তুমি যেটা বলতে চাইছো এরকম করে যদি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখালাম বলে তুমি মনে করছো এইটা, এই দুটো শীর্ষবিন্দু বলছে কি বলেছো, এই দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্বটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, কিন্তু যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, পথ ডিফারেন্স, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার দূরত্ব, এটা হচ্ছে এক্স,
এবার এই দিকে যাচ্ছে বলে। আর যখন ধরো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব এরকম করে নেমে ওয়েভটা এরকম জায়গায়, তখন সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে এটারও দৈর্ঘ্যের একক, এটারও দৈর্ঘ্যের একক। আমি তোমাকে অনেক দেখিয়েছি বলে তোমার ওটা অমনি মনে করেছে। বোঝা গেছে? যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। আচ্ছা, এগুলো তো নিজেরাই পারবে, এগুলো আমি যাচ্ছি না। ইকুয়েশন বলা আছে, সেখান থেকে ভেলোসিটি অফ দ্য ওয়েভ বার করতে হবে। ঠিক আছে, এই যে আগের সমীকরণ এ সাইন ওমেগা টি, যেমন যে সমীকরণ, অনেক রকমের সমীকরণ হয়, সেই সমীকরণ থেকে এগুলো বার করতে হয়। এগুলো জানো, আমি এগুলো আর বলছি না, করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এটাও তাই। আমি 29টা চলে যাই একবার। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন শো ইন দ্য ফিগার। ইকুইভ্যালেন্ট তোমার ক্যাপাসিটেন্স বার করতে হবে এই কম্বিনেশনটা। এটা একদম সোজা টাইপেরই আছে, আমার তো দেখে তাই মনে হচ্ছে, আমি যদিও করিনি। তোমরাই বলো যদি করে থাকো কেউ। এই ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে তোমাদের এখানে গিয়ে একটু অনেকেরই একটু করে প্রবলেম হবে ভবিষ্যতে, মানে আমার মনে হচ্ছে এই জায়গাটায় কেমিস্ট্রি স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় অনেক সময়। বলো। করেছো? আরো সারা শব্দ পাচ্ছি না। না স্যার, করা হয়নি। এটা করা হয়নি? কে কে আছে না স্যার। ঠিক আছে, দেখছি। পুরবি কিছু বলছো, বলো। এটা কি অপশন সি হবে? অপশন সি, তার খাতায় আমার কি অপশন করা আছে? 29টা অপশন এ করা আছে। কি করেছো বলো, তুমি কেমন করে করেছো বলো। অপশন হয়তো ভুলও থাকতে পারে, আমার অসুবিধা নেই, বলো কেমন করে কি করেছো বলো। স্যার দুটো সিরিজে ধরে নিয়েছি, আর তার সাথে আর একটা প্যারালাল ধরে নিয়েছি। এই দুটো হ্যাঁ। সিরিজে ধরলে তাহলে 1/c1 c ড্যাশ যদি ধরি, তাহলে সিরিজে থাকলে এরা এরকম হয়, তাই তো? হ্যাঁ, তাহলে ওটা উল্টে যাবে, গেলে c/2 হচ্ছে। এবার এইটার সঙ্গে এটা হচ্ছে প্যারালাল, তাই তো? যেহেতু এই দুটো পয়েন্টে হ্যাঁ, আছে, তাহলে হচ্ছে প্যারালাল মানে হচ্ছে যোগ হয়ে যাবে। ঠিকই আছে। অপশন আমার এ আছে, কিন্তু এ তো হচ্ছে না, তো সি হচ্ছে। এখানে খাতায় আমার লেখা আছে সি, এই এ লেখা আছে খাতাতে, ঠিক আছে? খাতাতে হয়তো এ লেখা আছে, হয়তো এটা কোনো দিকে ভুল টুল হয়তো হয়ে গেছে। তোমার তো ঠিকই আছে, ঠিকই আছে। বোঝা গেছে তো বাকিদের? প্রথম দুটো স্যার শ্রেণীতে রয়েছে, তারপরে ওই দুটোর সঙ্গে তৃতীয়টা সমান্তরালে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটার শ্রেণীতে আছে। হ্যাঁ, শ্রেণী থাকলে রোধের যেমন সমান্তরাল হয় সেই ফর্মুলাটা হয়, আর এটা সমান্তরাল থাকলে এটা, তাহলে তারপর এটা যেটা হয়ে গেল, তারপর যেটা শুনতে পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে হয়তো খাতাতে ই করা যায়, একটু ভুল। স্যার, এটা রেজিস্ট্যান্সের সাথে উল্টো সম্পর্কটা নয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, রেজিস্ট্যান্সের সঙ্গে উল্টো। রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা মনে রাখবে, তাহলেই হবে। রেজিস্ট্যান্সটা মনে রাখলে এবার জানবে, সবসময় মনে রাখবে ক্যাপাসিটেন্সটা হয় রেজিস্ট্যান্সের উল্টো। এটা মনে রাখলেই হবে, একটা মনে রাখলে আরেকটা হবে।
energy per unit volume for a capacitance having area A and separation D kept in a potential difference V is a given. মানে এনার্জির যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা যেটা জানি ইলেকট্রিক ফিল্ড দিয়ে, তাই তো, সেটা আবার পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে করতে হবে। এটা হচ্ছে পথ। এবার ভলিউম ক্যাপাসিটর হ্যাভিং দ্য এরিয়া সেপারেশন, তার মানে এখানে আবার ক্যাপাসিটেন্সটা কার করতে হবে, ক্যাপাসিটেন্সটা করতে হবে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এটা করতে হবে, ঠিক আছে। করেছো, এটা করেছো? স্যার এটা একটু করে দিলেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি করে তো আমি দেবো। স্যার প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে সিটা এপসিলন 0 এ বাই ডি হয় না স্যার? সেটা এখানে লাগবে না সম্ভবত, সেটা এখানে লাগবে স্যার না। ওইখান থেকে ওই এনার্জিটা ই সমান হাফ কিউ স্কোয়ার বাই সি করা যাবে না? ওইখান থেকে স্যার সিটা মানটা ভ্যালু হয়ে যাবে না? এটা তোমার বসালে? একদম ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দাও, অসুবিধা নাই। এনার্জি পার ইউনিট ভলিউম বলা যেত, তাহলে ইউ সমান হচ্ছে মানে এনার্জি পার ইউনিট ভলিউম আর কি, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এটা একদম ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দাও, দরকার নেই, ঠিক আছে। হাফ এপসাইলন নট স্কোয়ার, কারণ এখানে ফর্মুলাগুলো কিন্তু সেরকম টাইপের দেওয়া আছে। এটা কিন্তু বলা আছে দেখো এনার্জি পার ইউনিট ভলিউম, ঠিক আছে, পার ইউনিট ভলিউমের মধ্যে এনার্জি, এই ফর্মুলাটা হাফ E0 এপসাইলন 0 স্কোয়ার। দেখবা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যখন এটা ইলেকট্রিক ফিল্ডের বেরোলো, আবার যখন ম্যাগনেটিক ফিল্ড যোগ হবে তখন এখানে হাফ মিউ 0 তোমার বি স্কোয়ার এর সঙ্গে যোগ হবে, সেখানে একটা একরকম ইকুয়েশন আছে। যদি তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা নাই তাও বলে দিলাম, শুধু এটাই, সেখানেও এটা ইলেকট্রিক ফিল্ড এনার্জি পার ইউনিট ভলিউম, এইটা বার করতে বলেছে, ঠিক আছে। এবার হচ্ছে পোটেনশিয়ালের সঙ্গে ফিল্ডের সম্পর্ক হচ্ছে ই এক্স, ভি সমান ই এক্স। এখানে এক্সটা সেপারেশনটা ডি বলা আছে, এখানে তো সেপারেশন ডি বলা আছে, আমরা জানি কি ই সমান মাইনাস ডিভি ডিএক্স, তাই তো, বা এটা যদি ভালো করে ফর্মুলা লিখি ভি বাই এক্স, ভি সমান হচ্ছে ই এক্স, এক্সটাই যে সেপারেশনটা দূরত্বটা এখানে ডি বলা আছে, তাহলে সেক্ষেত্রে তোমার ভি সমান হচ্ছে ই ডি, আর এই ইটাকে এখানে ট্রান্সফার করতে হবে, সেটাই চেয়েছে, এটা আমি এটা দেখেই বলে দিলাম, অত দরকার নেই। তাহলে সমান হচ্ছে হাফ এপসাইলন নট, এর জায়গায় বসবে কি ভি বাই ডি, ভিতরে ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার, এইটাই জানতে চাইছে। মানে ই দিয়ে ফর্মুলাটা থাকে, ইটাকে ট্রান্সফার করে ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার করে, যাতে তোমার হ্যাপাজেট করার জন্য দিয়েছে, আর অন্য কিছু লাগবে না। প্রথমে আমি ক্যাপাসিটেন্স অনেক কিছু ভাবছিলাম, কিন্তু ওগুলো দরকার নেই, মানে ওটা চাইনি। তোমাদেরকেও পরীক্ষার হলে কিন্তু পাজেল করার জন্য অনেক কিছু দেওয়া থাকবে এক্সট্রা, কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে, আমি সব বলছি না, এমন সব কিছুই যে পাজেল করার জন্য তোমাদেরকে দেওয়া আছে এরকম ভাবার কিছু নাই। কিছু কিছু জায়গায় এরকম দেওয়া থাকবে, বাদ বাকি তোমরা এ করবে, মানে একটু চিন্তা ভাবনা করে করবে, দেখবে আমি এই যেমন এটা দেখেই বুঝলাম যে এটা ভি বাই ডিটা বসালে হয়ে যাবে, তাহলে আর দরকার নেই, সেই জন্য আমি নিজে এটা অটোমেটিক এটা হয়ে গেল। বলো, এগুলো আবার কারেন্ট ইলেকট্রিসিটির অঙ্ক চলে গেছে। কারেন্ট ইলেকট্রিসিটি অঙ্ক তো বলো, তোমাদের কাছ থেকে শুনি। The internal resistance of a cell of EMA 2 volt is তো ইন্টারনাল যেটা সেলের বলা আছে is connected to a resistance হচ্ছে 3.9 ওহম, the voltage across the cell, একদম সিম্পল অঙ্ক। তো 3.9 বলেছে, 0.1 বলেছে, মানে এখানেই বুঝতে হবে যে কতটা সিম্পল করেছে, যোগ গুণ কাটাকাটি যাতে তোমাদের অসুবিধা না হয়, তাহলে সেই জন্য বলো। এটা দেখে দেখলেই বুঝতে পারবো তোমরা কতটা। আমি বললাম তোমাদের যাদের ডিটাচে আছো বা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, তাদের অসুবিধার জায়গা হচ্ছে এই ক্যাপাসিটেন্স আর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এই জায়গাতেই অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, বাদ বাকি
হ্যাঁ বলো। এটার ক্ষেত্রে ওই ই ই সমান ভি প্লাস আইআর সূত্রটা হয় না স্যার, ইলেকট্রোমোটিভ ফোর্স। বলো বলো, চেষ্টা করো না, চেষ্টা করতে অসুবিধা কিছু নেই, বলো। স্যার ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে ই ইকুয়ালস টু ভি প্লাস আইআর। ইন্টারনাল এনার্জি কিছু নেই, এনার্জির কোনো কোশ্চেন এখানে নেই, এনার্জি কথাটা কোথাও উল্লেখ নেই, এনার্জি এখানে নেই, এখানে রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ এগুলো আছে, একটা সার্কিটের কথা বলা আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমি আচ্ছা কোশ্চেনটা আমি আগে ভালো করে বুঝি। The internal resistance of a cell EMF 2 volt is এত, it connected to a resistance এত ohm, the voltage across the cell will be। একটা সেল মানে একটা ব্যাটারি, একটা ব্যাটারি আছে, প্রত্যেকটা ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ থাকে আর সেটা বলা আছে 0.1 ওহম। আর এর যে ইএমএফ, এই সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা বলা আছে 2 ভোল্ট। সে একটা সাপ্লাই দিচ্ছে, বাইরে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, সেই রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে 3.9। ঠিক আছে, তা ভোল্টেজ অ্যাক্রস দ্য সেল, তাহলে এই সেলের এগেনস্টে ভোল্টেজ মানে এর এগেনস্টে ভোল্টেজটা বার করতে হবে। তাহলে ভোল্টেজ বার করার ফর্মুলা হচ্ছে ভি সমান আই আর। তাহলে আরটা কত, আরটা তো এখানে 3.9 পেয়ে গেল, আমাকে বার করতে হবে আইটা কত। তাহলে আই মানে হচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই মানে কি টোটাল কারেন্ট, এখানে কিন্তু কোনো ব্রাঞ্চিং ব্যাপার নাই, যার একটা লাইন চলে গেছে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এই সার্কিটের মধ্যে কত কারেন্ট সার্কুলেট হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে আই সমান হচ্ছে, আবার এই ফর্মুলা যদি তুমি দেখো, আই সমান হচ্ছে ভি বাই আর। ভি মানে এখানে হচ্ছে তখন এই ভিটা মানে এই ভিটা মানে হচ্ছে এর এগেনস্টে পটেনশিয়াল ডিফারেন্স। দ্বিতীয় ওয়ারের ক্ষেত্রে যখন করছি তখন হচ্ছে ভোল্টেজটা নয়, তখন আমি ইএমএফ লিখবো, ই বাই আর, ই বাই আর। এই আরটা কি, এই আরটা হচ্ছে এই আরটা প্লাস এই আরটা, মানে এই যে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর, তার মানে আই সমান হচ্ছে ই এর মান 2 আর আর মানে হচ্ছে কত, বড় হাতের মানে 3.9 প্লাস 0.1। দেখো এমন সুন্দর করে দিয়ে যাতে কাটাকাটিটা হয় আর কি। তাহলে এটা করলে 2/4 মানে হচ্ছে 1/2, 1/2 আমি পেয়ে গেলাম, 1/2 কি পেয়ে গেলাম, 1/2 অ্যাম্পিয়ার পেলাম, সেলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার এর এগেনস্টে মানে এর এগেনস্টে একই ব্যাপার, আর কোনো কিছু নাই। তাহলে এর এগেনস্টে কত পটেনশিয়াল ডিফারেন্স হবে, ভি সমান আই আর। তাহলে ভি আই এর মান কত, আই এর মান এখনই বললাম 1/2 গণিত আর এর মান তো বলাই আছে, আর এর মান কত বলা আছে 3.9। 3.9 কে 2 দিয়ে ভাগ, তারপরে এটা 4 হলে আগে দিত, তাহলে হচ্ছে 1.95, এই দেখো 1.9। ঠিক আছে, এগুলো কিন্তু একদম সিম্পল প্রবলেম, এগুলো তোমরা না পারলে, যদি তোমরা করোনি সেটা একটা হতে পারে, যে হঠাৎ করে দেখে প্রবলেম করাটা এই অল্প সময়ের মধ্যে মুশকিল। হ্যাঁ, সেটা তোমার নয়, আমার কাছে হঠাৎ করে একটা স্ক্রিনে প্রবলেম চলে এলো, প্রচুর প্র্যাকটিস না করা থাকলে একটু অসুবিধা হবে, একটু বুঝতে টাইম লাগবে। তারপরে আবার ভাষাগত ব্যাপারে একটু পার্থক্য অসুবিধা হতেই পারে, যেহেতু তোমার ইংলিশের ব্যাপার আছে, এই ব্যাপার আছে। কিন্তু তোমরা যদি এগুলো একবারও বাড়িতে বইটা খোলো এবং এই বইটা খোলার পরে যদি তোমরা প্রবলেমটা দেখো পারছি না, একটু কোনো একটা উচ্চ মাধ্যমিকের বই দেখলে, তাহলে কিন্তু আশা করি তোমাদের এই প্রবলেমগুলো কিন্তু হওয়ার কথা নয়। তাহলে কিন্তু তোমাদের আর